আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীগণ, কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। আমাদের আজকের আলোচ্য বিষয় রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব কি আমি যদি সহজ ভাষায় বলতে চাই, একটি সেন্টেন্সের মধ্যে অবশ্যই একটি ভার্ব থাকে, আবার একটি ভার্বের রয়েছে বিভিন্ন রকমের রূপ। একটি সেন্টেন্স কি চাচ্ছে, তার শর্তটা কি, সেই শর্ত অনুযায়ী ভার্বের বিভিন্ন রূপ থেকে সঠিক রূপটি নির্বাচন করাটাই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। তাহলে রাইট ফর্ম অফ ভার্ব কি এই আলোচনা করতে গেলে শুরুতেই চলে আসে ভার্বের বিভিন্ন রূপ। আমরা আজকে আলোচনা করব ভার্বের বিভিন্ন রূপ নিয়ে। ভার্বের রূপগুলো যদি আমরা না জানি তাহলে আমরা কখনোই সেন্টেন্সের শর্ত পূরণ করতে পারবো না। প্রথমেই আছে আমাদের বেস ফর্ম। ভার্বের বিভিন্ন রূপের প্রথমটা হচ্ছে বেস ফর্ম, আর এই বেস ফর্মটা হচ্ছে মূলত মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর এই প্রেজেন্ট ফর্মটাকে ধরে আমাদের কি করতে হয়, বেস ফর্ম থেকে পাস্ট ফর্ম করতে হয়, তারপর পাস্ট পার্টিসিপল করতে হয়। মানে বেস ফর্মটাকে ধরেই আমাদেরকে তিনটা রূপে রূপান্তর করতে হয়। তো এই বেস ফর্মটাকে সাধারণত আমি কি করে থাকি, একটা সাইন হিসেবে ধরার জন্য যাতে তোমরা খুব সহজে মনে রাখতে পারো, ব্যবহার করছি V1, আর পাস্ট ফর্মটাকে ব্যবহার করছি V2, আর পাস্ট পার্টিসিপলটাকে ব্যবহার করছি V3। কারণ সিরিয়ালে বেস ফর্মটা আগে, পাস্ট ফর্মটা সেকেন্ডে এবং পাস্ট পার্টিসিপলটা হচ্ছে থার্ড পজিশনে। আচ্ছা, এই বেস ফর্মটা মানে হচ্ছে যেহেতু V1, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ফর্ম যেটা আর কি, সেটাই হচ্ছে কি আমাদের বেস ফর্ম। বেস ফর্মের একটি সহজ উদাহরণ হিসেবে যাতে আমি তোমাদেরকে বুঝাতে পারি, সেজন্য আমি নিয়েছি ডু এবং গো, দুইটি ভার্ব। ডু হচ্ছে করা আর গো হচ্ছে যাওয়া, দুইটি ভার্ব নিলাম আমি যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। এরপরে হচ্ছে পাস্ট ফর্ম। পাস্ট ফর্মটা হচ্ছে অতীত, যেটা কিনা বেস ফর্মের সেকেন্ড যে ফর্মটা, সেটা দ্বিতীয় যে রূপটা, সেটা এই জন্য ব্যবহার করেছি V2। আর ডু এবং গো এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড এবং ওয়েন্ট। তারপরে 3 নম্বরে আছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলটাকে আমরা ব্যবহার করছি V3, এবং এই ডু এবং গো এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান এবং গন। একটু সিরিয়াসলি তোমাদেরকে মনে রাখতে হবে যে তোমরা যদি টেন্সের এই ফর্ম চেঞ্জ করা, যেমন ভার্বের যে ফর্ম চেঞ্জগুলো আমি করলাম, ডু থেকে ডিড হয়ে গেল, তারপর ডান হয়ে গেল, এই রকমের যদি তোমরা এই চেঞ্জগুলো যদি না জেনে থাকো তাহলে কিন্তু তোমরা একটা সিঙ্গেল সেন্টেন্স আনসার করতে পারবে না। সেক্ষেত্রে তোমরা তোমাদের টেক্সট বুক থেকে এগুলোকে মেমোরাইজ করে নেবে, আর যদি প্রচুর পরিমাণে এক্সারসাইজ করো তাহলে এমনিতে তোমাদের এই ফর্ম চেঞ্জগুলো জানা হয়ে যাবে। চতুর্থতে আছে আমি ব্যবহার করেছি জিরান্ড, এবং জিরান্ডটা খুবই মজার, খুব ইন্টারেস্টিং একটা রূপ। এই জিরানটা কি করে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে মানে V1 এর সাথে আইএনজি যুক্ত হয়ে একটি ভার্বকে নাউনে পরিণত করে। তাহলে আমার এই ডু V1 এর জিরান্ড হচ্ছে ডুইং, আমি আইএনজি যুক্ত করেছি। তারপর গো এর জিরান্ড হচ্ছে গোয়িং। মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করে একটি মূল ভার্বকে যখন নাউনে পরিণত করা হয় তখন সেটাই হচ্ছে কি জিরান্ড। তারপরে নেওয়া হয়েছে কি ইনফিনিটিভ টু। এটাকে তোমরা শুধুমাত্র 2 + V1ও বলতে পারো। আমি এখানে ইনফিনিটিভ শব্দটা ব্যবহার করেছি কারণ এই টু আবার প্রিপোজিশনাল একটা রূপও আছে, সেই জন্য। আচ্ছা, এটাকে আমি বলেছি ইনফিনিটিভ টু, তারপরে আমি বলেছি কি V1, তার মানে 2 এর পরে অলওয়েজ কি ব্যবহার করতে হয়, V1 ব্যবহার করতে হয়, যদি সেটা ইনফিনিটিভ টু হয়, শুধুমাত্র সেই ক্ষেত্রেই। তাহলে ইনফিনিটিভ টু এর পর আমাদেরকে কি ব্যবহার করতে হবে, সবসময় V1টাই ব্যবহার করতে হবে। তাহলে ডু V1 এর ইনফিনিটিভ হচ্ছে টু ডু, এবং গো এর ইনফিনিটিভ হচ্ছে টু গো। টু লাগালাম আমি 2 + V1, টু ডু V1, টু গো V1 অ্যাড করে আমার টু ডু এবং টু গো হয়েছে। আমি ইনফিনিটিভের আরেকটু তোমাদের সাথে বলতে চাচ্ছি যে ইনফিনিটিভটা যেহেতু মাঝে মাঝে তোমাদের মস্তিষ্কে একটু প্রবলেম তৈরি করে, কারণ এই টুটাকে আমরা প্রিপোজিশনাল টু হিসেবেই বেশি দেখে থাকি। তো আমরা আবার ইনফিনিটিভ টু হিসেবেও পাই। প্রিপোজিশনাল টু এর স্ট্রাকচারটা আলাদা, আবার ইনফিনিটিভ টু এর স্ট্রাকচারটা সম্পূর্ণ আলাদা। সো ইনফিনিটিভ টুটা আবার হয়ে থাকে আরও 2 ধরনের আছে, যেমন স্প্লিট ইনফিনিটিভ এবং বেয়ার ইনফিনিটিভ। একটা হচ্ছে কি স্প্লিট ইনফিনিটিভ, আর একটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। হ্যাঁ, আচ্ছা, স্প্লিট ইনফিনিটিভ আর বেয়ার ইনফিনিটিভের ব্যাপারটা কি, যখন আমি ইনফিনিটিভ টু পাচ্ছি সরাসরি আমার টু এর পরে V1 হয়ে যাচ্ছে, কিন্তু স্প্লিট ইনফিনিটিভের বেলা যেরকম হয়, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। হি ওয়েন্ট টু ঢাকা টু সিক এ জব। সে ঢাকায় একটি চাকরি অনুসন্ধান করতে গিয়েছিল, চাকরি খুঁজতে গিয়েছিল। দেখো এই সেন্টেন্সটার মধ্যে হি ওয়েন্ট টু ঢাকা, এটা একটা পূর্ণ বাক্য, তারপরে চলে আসলো কি টু এর পরে আসছে কি সিক এ জব। এই টু এর পরে আছে কি একটা মূল ভার্ব আছে, এই টু এর পরে
পরে কিন্তু মূল ভার্ব নাই, এটা ঢাকা আছে, এটা টোটালি একটা আলাদা, এটা ফিনিট এবং নন ফিনিট ভার্ব। এটা নিয়ে আমি তোমাদের একদিন একটা আলাদা ক্লাস করাবো। আচ্ছা, তারপরে হচ্ছে কি টু এর পরে হচ্ছে V1। যেহেতু টু এর পরে V1, এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত টু, ইনফিনিটিভ টু। দেখো এই টু এর পরে কি আছে, সিক এ জব, তার মানে টু এর পরে সরাসরি V1 আছে, এটা হচ্ছে কি আমার যে সিম্পল ইনফিনিটিভটা সেটা। কিন্তু দ্বিতীয়টা এসে দেখো কি হয়েছে, বলছে আমির ওয়ান্টস টু রিয়েলি হেল্প মি। আমার টু হচ্ছে এখানে, টু এর পর আমি পেয়ে গেলাম কি রিয়েলি। রিয়েলি হচ্ছে কি স্টুডেন্টস একটা অ্যাডভার্ব, তোমরা সবাই জানো, LLY যুক্ত, এটা একটা অ্যাডভার্ব। তারপরে হচ্ছে আমার হেল্প। যেহেতু আমাকে টু এর পরে V1 খুঁজতে হবে, আমি দেখবো আমার টু এর পরে V1 কোনটা। অসংখ্য স্টুডেন্ট আছে যারা একটু দুর্বল বা একটু অমনোযোগী, ওরা কি করে টু এর পরে ভার্ব খোঁজা শুরু করে, কারণ ওরা বলে যে ম্যাম বলেছে টু এর পরে ভার্ব থাকবে এবং সেটাকে আমি V1 বানাবো। মাঝে মাঝে এটা প্রবলেম হয়ে থাকে। সেই ক্ষেত্রে যেহেতু আমার টু এর পরে ভার্ব চলে গেছে একটা ওয়ার্ড পরে, মাঝখানে একটা রিয়েলি চলে আসছে, যেটা কিনা একটা অ্যাডভার্ব। কিছু স্টুডেন্ট আছে এটাকেই না ওরা চেষ্টা করে কি করার জন্য, V1 বানায় দেওয়ার জন্য, মূলত এটা তো ভার্ব নয়। তাই যখনই আমরা এরকম টু এবং আমার ভার্বের মাঝখানে এই ধরনের কিছু ওয়ার্ড পাবো, সেগুলোকে আমরা অ্যাভয়েড করে যাব। আর এই ধরনের টু এবং ভার্বের মাঝখানে যখন কোনো ওয়ার্ড থাকে, এই ধরনের যেই টুগুলো সেগুলোকে বলা হয় স্প্লিট ইনফিনিটিভ। আমার এই মাঝখানের এই রিয়েলির সাথে আমার কোনো কাজ নাই, আমি এটাকে অ্যাভয়েড করে যাব। এই টু এর পরে যে হেল্প, সেটাকে আমি কি করব, V1 বানায় দিয়ে দিলাম, সেজন্য এটা সঠিক হয়েছে। তাহলে এই ধরনের টু এবং ভার্বের মাঝখানে যখন কোনো কিছু থাকে, এই ধরনের কিছু অ্যাডভার্ব থাকবে, এই ধরনের শব্দ থাকবে, এটাকে বলা হচ্ছে কি স্প্লিট ইনফিনিটিভ। এরপরে আমি আরেকটা উদাহরণ যেতে যাচ্ছি, সেটা হচ্ছে লেট হিম গো, তাকে যেতে দাও, তে উচ্চারিত কিন্তু হয়েছে। ইনফিনিটিভের একটা বিশেষ যে বৈশিষ্ট্য, সাধারণত কি হয়, ইনফিনিটিভ টু এর যে বাক্যগুলোতে, সেগুলোতে কিন্তু এগুলো তে উচ্চারিত হয়। ওই সকল ভার্বের সাথে যেই ভার্বের পূর্বে টুটা থাকে, ওখানে তে উচ্চারিত হয়, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এমনটাই দেখা যায়। এবং উদ্দেশ্য, কিছু কিছু ক্ষেত্রে এগুলো উদ্দেশ্যও প্রকাশ করে। ঠিক দেখো যেন বলছে লেট হিম গো, তাকে যেতে দাও, তে কিন্তু চলে আসছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমার এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু তে নাই, টুটা নাই। তাহলে আমার আমি যে টু ছাড়া যে সেন্টেন্সটা লিখেছি, এটা কি ভুল? না, এটা ভুল না। এই ধরনের যে সেন্টেন্সগুলো আছে যে উচ্চারিত হচ্ছে টু কিন্তু টু নাই, এটাই হচ্ছে কি বেয়ার ইনফিনিটিভ। বেয়ার মানে কি নাই, আমি জানি এখানে একটা টু আছে কিন্তু আমি এখানে ব্যবহার করতে পারবো না, আছে নিয়মে আছে, আমি জানি এখানে টু আছে কিন্তু আমি এটাকে প্রয়োগ করতে পারবো না। এই ধরনের যে সেন্টেন্সগুলো, এই ধরনের যে টুগুলো, সেগুলোকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। ব্যবহারে আমার উচ্চারণে চলে আসতেছে কিন্তু আমি বুঝতেছি টু আছে, বাট আমি এখানে সেন্টেন্সটাতে এখানে কোনো টু ব্যবহার করতে পারবো না। তাকে যেতে দাও, তে চলে আসছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ইনফিনিটিভ। আমি আমাদের রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসগুলো শেষ হয়ে গেলে আমি তোমাদের সাথে ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে আলাদা একটা ক্লাস রাখবো। সেখানে তোমরা জিরান্ড এবং ইনফিনিটিভের মধ্যে যে পার্থক্যটা, সেটা তোমরা বুঝে যাবে। আচ্ছা, তারপরে চলে আসলো কি আমাদের SES এবং IES। SES এবং IESটা আমরা কি করব, সাধারণত একটি সেন্টেন্সের কিছু শর্ত মেনটেন করে ব্যবহার করতে হয়। যেমন কি করতে হয়, V1 প্লাস SES, মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে SES IES যুক্ত করে আমাকে সেন্টেন্সটা তৈরি করতে হবে। কখন? এখানেও কিছু শর্ত আছে। শর্তটা কীরকম, যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, হি গোজ টু ঢাকা। এখানে সাবজেক্টটা হচ্ছে হি, এই হিটা হচ্ছে থার্ড পারসন এবং এই হিটা আবার সিঙ্গুলার মানে একজন। আচ্ছা, তারপরে আরেকটা শর্ত, 3 নম্বর শর্তটা হচ্ছে কি, অবশ্যই সেন্টেন্সটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকতে হবে। মূলত এটাই কিন্তু প্রধান শর্ত, প্রথম শর্ত। তাহলে দেখবো যে প্রেজেন্ট টেন্সে আছে কিনা, হ্যাঁ গোজ আছে, এটা প্রেজেন্ট টেন্সেই আছে। তাহলে কি হি গোজ টু ঢাকা। যখন একটি সেন্টেন্স এই 3টা শর্ত মেনটেন করবে, অবশ্যই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকতে হবে, অবশ্যই সাবজেক্টটি থার্ড পারসন হতে হবে, অবশ্যই সাবজেক্টটি সিঙ্গুলার নাম্বার হইতে হবে। এরকম যখন থাকবে, তখন ওই সকল সেন্টেন্সের মূল ভার্বের সাথে কি করা হয়, IES অথবা ES অথবা S যুক্ত করা হয়। যেমন গো এর সাথে আমি কি করেছি, ES যুক্ত করে দিয়েছি, হি গোজ টু ঢাকা। এই হচ্ছে কি আমাদের ভার্বের 6টা রূপ। এই রূপগুলা যদি আমি না ধরতে পারি, এই রূপগুলো সম্পর্কে যদি আমি না জানি, বিলিভ মি, একটা সিঙ্গেল সেন্টেন্সও তোমরা কি করতে পারবে না, অ্যান্সার করতে পারবে না। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের রূপ। আচ্ছা, এরপর আমরা আলোচনা করব ডিফারেন্ট টাইপ অফ ভার্ব। আচ্ছা, ডিফারেন্ট টাইপ অফ ভার্ব মানে ভার্বের বিভিন্ন ধরন। ডিফারেন্ট টাইপ অফ ভার্বগুলোর মধ্যে আমরা প্রথমেই পাই টু বি ভার্ব, যেটা তোমরা সবাই জানো। টু বি ভার্ব, টু বি ভার্বগুলো কি, am, is, are, was, were, be, been, এগুলো হচ্ছে কি আমাদের টু বি ভার্ব। আচ্ছা,
টু বি ভার্বগুলোর পরে চলে আসে কি টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব একটু মনে রাখার জন্য আমি একটু ভালোভাবে বলছি, তোমরা খেয়াল করো। সবার তো আর বোঝার একরকম না, যারা একটু দুর্বল তারা খেয়াল করবে বেশি। বলছে টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব মানে হচ্ছে কি হ্যাভের যে রূপগুলো সেটা হচ্ছে কি টু হ্যাভ ভার্ব। হ্যাভের হচ্ছে আবার কি তিনটা রূপ, তিনটা ফর্ম টেন্সের চেঞ্জ অনুযায়ী। হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, এই তিনটাকে একসাথে কি বলা হচ্ছে টু হ্যাভ ভার্ব। এরপরে আছে টু ডু ভার্ব। টু ডু ভার্বটা হচ্ছে কি ডুডের যে আবার তিনটা ফর্ম আছে, ডু, ডাজ এবং ডিড, তিনটা রূপ আছে এর কি ডু, ডাজ, ডিড, এগুলোকে একসাথে কি বলা হচ্ছে ডু ভার্ব। হ্যাভ, হ্যাজ, হ্যাডকে একসাথে বলা হচ্ছে হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব। ডু, ডাজ, ডিডকে একসাথে বলা হচ্ছে কি টু ডু ভার্ব। টেন্স অনুযায়ী হ্যাভ থেকে কি হচ্ছে হ্যাড হচ্ছে, পার্সন অনুযায়ী হ্যাভ থেকে হ্যাজ হচ্ছে। সেম টেন্স অনুযায়ী ডু থেকে ডিড হচ্ছে, বা পার্সন অনুযায়ী ডু থেকে ডাজ হচ্ছে। একসাথে এগুলোকে কি বলা হচ্ছে টু হ্যাভ ভার্ব এবং টু ডু ভার্ব। তারপরে আসে হচ্ছে কি মডেল ভার্ব। মডেল ভার্বটা আমার সুবিধার্থে আমি সবসময় কি করি, দুই ভাগে ভাগ করে নিই। একটাকে বলি আমি মডেল গ্রুপ, আর একটাকে বলি আমি সেমি মডেল গ্রুপ। মডেল ভার্বগুলোকে মনে রাখার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে পেয়ার আকারে জোড়ায় জোড়ায় যদি তুমি মনে রাখো, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, এগুলো হচ্ছে কি কমপ্লিট মডেল ভার্ব। তারপরে হচ্ছে সেমি মডেল নিড, নিড টু, ডেয়ার, অট টু, ইউজ টু, হ্যাভ, হ্যাভের যে তিনটা রূপ, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এবং এমের যে তিনটা রূপ, এম টু, আর টু এবং ওয়াজ টু। হ্যাঁ, এভাবে করে আমরা মনে রাখবো। আর প্রথমে টু বি ভার্বগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, আর, বি এবং বিন। আচ্ছা, এগুলোকে মনে রাখার আরও সহজ উপায় হচ্ছে, আমি তোমাদেরকে ক্লাসে 24 অপারেটর সম্পর্কে পড়িয়েছিলাম। সেই 24 অপারেটরের প্রথম গ্রুপটা ছিল হচ্ছে কি টু বি ভার্ব, তারপরে হচ্ছে টু হ্যাভ ভার্ব, হ্যাভের যে তিনটা রূপ সেগুলো নিয়ে হ্যাভ, হ্যাজ, হ্যাড। টু ডু ভার্ব, ডুডের যে আবার তিনটা ফর্ম অনুযায়ী রূপ, ডু, ডাজ, ডিড, এগুলো হচ্ছে ডু ভার্ব। তারপর হচ্ছে মডেল ভার্ব। তার মানে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব এবং টু ডু ভার্ব, এগুলোর পরে বাকি যা থাকবে সেগুলোই হচ্ছে কি মডেল ভার্ব। আবার একটু খেয়াল করো, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব, এই তিনটা ভার্বের বাদে বাকি যে 24-এ যে ভার্বগুলো রয়েছে 24 অপারেটর, সবগুলোই হচ্ছে কি আমাদের মডেল ভার্ব। আর এই মডেল ভার্বটাকে কমপ্লিট মডেল ভার্বগুলো আবার জোড়ায় জোড়ায় যদি মনে রাখো আরও সহজ। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট। শ্যালের পাস শুড, উইলের পাস উড, ক্যানের পাস কুড, মেয়ের পাস্ট হচ্ছে কি মাইট। আর তারপর হচ্ছে সেমি মডেলগুলো সব টু দেয়া, সাথে টু আছে, যেমন নিড, নিড টু, ডেয়ার, অট টু, ইউজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, আর টু, এম টু, ওয়াজ টু। একেবারেই সহজ, মনে রাখার জন্য খুব সহজ। আচ্ছা, আমি এখন আরেকটা কথা তোমাদেরকে আবার মনে করে দিচ্ছি। ডিফারেন্ট টাইপস অফ ভার্বের টাইপসের নাম সহকারে যদি তোমরা এগুলোকে না মনে রাখতে পারো যে কোনটা কোন টাইপসের মধ্যে আছে, যদি না মনে না রাখতে পারো, তোমরা কিন্তু স্টুডেন্টস একটা সিঙ্গেল সেন্টেন্স আনসার করতে পারবে না, কারণ প্রত্যেকটা টাইপসেরই কিন্তু স্ট্রাকচার সম্পূর্ণরূপে আলাদা। এবং টাইপসগুলো যদি তোমরা জেনে রাখো তাহলে খুব ভালোভাবে তোমরা ওই সেন্টেন্সটার মধ্যে ভার্বের কোন রূপটি চাচ্ছে, ভার্বের কোন ফর্মটা চাচ্ছে, সেটাকে তোমরা রাইটলি মানে সঠিকভাবে তোমরা কি করতে পারবা, নির্বাচন করতে পারবা। তাহলে ভার্বের বিভিন্ন রূপ এবং ভার্বের বিভিন্ন টাইপগুলো যদি তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করো এবং মনে রাখতে পারো, তাহলেই তোমরা একটি সেন্টেন্সের রাইট ফর্ম অফ ভার্ব নির্বাচন করতে পারবে। আচ্ছা, আগামী ক্লাসে আমরা এরপরে এগুলোর স্ট্রাকচারগুলো নিয়ে আসবো। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো। আর ক্লাসগুলোকে অলওয়েজ তোমরা আপডেট পাওয়ার জন্য, মানে কোন ক্লাসটার পরে কোন ক্লাসটা হচ্ছে সেটার জন্য তোমরা একটা কাজ করতে পারো, ভিডিও চ্যানেল, আমার যে ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিবা, তাহলে তোমরা সবসময় অ্যালার্ট পেয়ে যাবা যে কখন কোন টপিকটা নিয়ে আলোচনা করা হচ্ছে। তো সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।